আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম নাফিসা। আচ্ছা, আমরা দশম অধ্যায় ব্যবসা উদ্যোগ পড়তেছিলাম। দশম অধ্যায় ব্যবসা উদ্যোগে অনেকটা শেষ পড়ছি আমরা। পাশে কি একটু দেখছিলাম কেউ ব্যবসা উদ্যোগ সম্পর্কে? খুবই সোজা একটা অধ্যায়, খুবই সোজা, এবং সবই মোটামুটি আমরা আগে ভাগে পড়া আছে, জানি। কমন সেন্স থেকে অনেক কিছু লিখে ফেলতে পারবো, বাট এই অধ্যায়টা সম্পর্কে কি কেউ কিছু দেখছি? মানে গত ক্লাসে যা পড়ছি বা তার আগের ক্লাসগুলোতে যা দেখছিলাম না, কেউ দেখে নাই। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে যতদূর মনে হয় আত্মবিশ্লেষণের মাধ্যমে উদ্যোক্তার গুণাবলী শনাক্তকরণ এটা পড়তেছিলাম, তাহমিনা? এটা পড়তেছিলাম না? এটা পড়া হয়েছে? এটা মনে হয় পুরোটা শেষ করছিলাম নাকি? পুরোটা শেষ হয়েছিল? আমি 4 নাম্বার ধাপটা বাকি। হ্যাঁ, 3 নাম্বার ধাপটা বাকি। হ্যাঁ, 3 নাম্বার ধাপটা আমি খুব দ্রুত করে বড়বড় করে পড়ে গেছিলাম, শেষ অত ভালোভাবে এক্সপ্লেন করতে পারি নাই। আর 4 নাম্বারটা পুরো বাকি। তো 3 নাম্বার ধাপটা কি বুঝছিলাম নাকি এটাও এক্সপ্লেন করতে হবে আজকে? মেয়েরা আচ্ছা, তাহমিনার একটু এক্সপ্লেন করলে ভালো হয়, বাট বাকিদের কি অবস্থা? নাফিসা, মাইমুনা, রামিসা পড়ছিলা, দেখছিলা? লাগবে এক্সপ্লেন করা লাগবে? জি মিস। আচ্ছা আচ্ছা, তো এইখানে দেখো আমাদের এই টপিকটা মেইনলি হলো যে তুমি একজন উদ্যোক্তা হিসেবে কতটা যোগ্য, তুমি আসলে যোগ্য কিনা, বা উদ্যোক্তা হওয়ার জন্য যে গুণাবলীগুলো লাগবে বা যা যা বৈশিষ্ট্যগুলো তোমার মধ্যে থাকা দরকার, তো সেগুলোর কতটুকু তোমার ভিতরে আছে। তো এইটা একটা মানে নিজেকে নিজে মানে নিজের ভেতরটা একটু বুঝে নেওয়া, বা নিজের যে স্কিল গুলো আছে বা নিজের যা সমস্যাগুলো আছে বা কোথায় সমস্যা আছে বা কোথায় আমার স্ট্রেংথ, কোথায় আমার উইকনেস, এই জিনিসগুলো একটু দেখার ব্যাপার আছে না? তো ওই জিনিসটা আমরা কিভাবে দেখবো? আমার এরকম হইতে পারে যে আমার হঠাৎ করে এখন মনে হলো যে না আমি এটা খুব ভালো পারি, আবার মনে হলো যে না আমি এটা পারি না, আমার এটা সমস্যা ওইটা সমস্যা, বাট আমার মনে হয় যে আমি এই জিনিসটা খুব এটা করতে পারবো বা এটা পারবো না। তো এরকম এটা ভাবে করলে তোমার চিন্তা ভাবনা বা তোমার মানে নিজের প্রতি চিন্তা ভাবনাটা ছড়ানো হয়ে যাবে, ঠিক আছে, এক জায়গায় স্থির থাকবে না। বাট তুমি যখন মনে করো যে একটা সিস্টেম ওয়াইজ, হ্যাঁ, নিজেকে বিশ্লেষণ করতে যাবা, নিজের ব্যাপারগুলো বিশ্লেষণ করতে যাবা, তখন কি তোমার এটা একদম সিস্টেমেটিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইফাত। তো এটা কি একটা সিস্টেমেটিক একটা ব্যাপার হবে, মানে এটা খুব বেশি গোছানো হবে এবং তুমি ধারণা পাবা যে তোমার আসলে কোথায় সমস্যা আছে বা তোমার এই সমস্যাগুলো সলভ করার জন্য তোমার কি করতে হবে, ঠিক আছে। সো এইখানে মনে করো যে কি বলে যে 4টা ধাপ আছে আমাদের, ঠিক আছে। 4টা ধাপ, যে 4টা ধাপ যদি আমরা যদি ঠিকঠাক মতো মানে নিজের প্রতি নিজের সৎ থেকে, মানে এমন না যে হ্যাঁ আমার এইরকম আছে বা এরকম না, এটা হইলে ভালো লাগতো বা এটা বললে আমার নিজের প্রতি নিজের একটা খারাপ লাগা সৃষ্টি হয়, তা না। নিজের প্রতি নিজের সৎ থেকে যা সত্যি যা ঠিক সেটা বিবেচনা করে যদি আমরা যদি এক্সপ্লেন করি বা ধাপগুলো যদি কি বলে ফলো করি, তাইলে কি করতে পারবো, আমরা ধরতে পারবো হ্যাঁ আমরা কতটা ভালো উদ্যোক্তা। তো প্রথমটা ছিল কৃতিত্ব অর্জনের চাহিদা নির্ধারণ, মানে তুমি কতটা দায়িত্ব নিতে চাও বা নিতে পারো, ঠিক আছে, দায়িত্বশীল কতটা, দায়িত্ব নেওয়ার প্রতি তোমার কতটা আগ্রহ আছে, বা তুমি কতটা নিজে কিছু অ্যাচিভ করতে চাও নিজের মতো করে নিজের জন্য। তো এটার জন্য আমরা অনেকগুলো প্রশ্ন ছিল, সেগুলো আমরা পড়ছিলাম, দেখছিলাম। তারপর দ্বিতীয় ধাপ হলো প্রশ্নের উত্তরের আলোকে একটা প্রতিবেদন তৈরি, মানে একটা রিপোর্ট তৈরি করে ফেলবো। এই যে প্রশ্নগুলো ছিল যেগুলোতে আমার হ্যাঁ হচ্ছে সেটাতে আমি 1 পয়েন্ট দিব, যেটাতে আমার না হচ্ছে সেটাতে আমি 0 পয়েন্ট দিব, এবং কোনটাতে আমি আসলে কি মনে করি সেগুলো সম্পর্কে আমি একটা ছোটখাটো রিপোর্ট তৈরি করবো। রিপোর্ট তৈরি করার পর প্রতিষ্ঠিত উদ্যোক্তার সাথে মত বিনিময়, মানে তুমি তোমার এলাকায় বা তুমি তোমার পরিচিত বা যার কাছে তুমি অ্যাক্সেস করতে পারবে, মানে যার সাথে তুমি যোগাযোগ করতে পারবে এবং যে জেনুইনলি তোমার হেল্প করবে, এরকম একজন সফল উদ্যোক্তা। তার মানে এটা না যে তার খুব বড় একটা ইন্ডাস্ট্রির মালিক হইতে হবে, তা কিন্তু না। সে একটা মাঝারি বা ছোটখাটো ব্যবসার উদ্যোক্তা হইতেও পারে। বাট ব্যাপারটা এরকম হলো যে তুমি যে ধরনের বিজনেস স্টার্ট করতে যাচ্ছ, ধরো যে তুমি ক্যাটারিং সার্ভিস, ওই যে আমাদের এখন অনেক আপুরা যে কাজটা করে যে বাসায় তারা হোম মেকার, হ্যাঁ সাধারণ হোম মেকার, বাট তারা কি করে যে খাবার তৈরি করে, খুব ভালো রান্না বান্না করাটা তার শখ, তারা রান্না বান্না করে এবং বিভিন্ন অফিসে এবং বিভিন্ন পার্টিতে তার কি করে খাবার মানে ডেলিভারি করে, ঠিক আছে, কন্টিনিউ করে। জানি না এরকম
এরকম যে একটা বিজনেস আছে খুবই মানে ভালো। তো তুমি যদি চিন্তা করো যে না তোমার রান্না বান্না করতে ভালো লাগে, এটা ক্যাটারিং সার্ভিসে তুমি বিজনেস স্টার্ট করতে চাচ্ছ, বা তুমি কোনো একটা রেস্টুরেন্ট দিতে চাচ্ছ, বা তুমি কি করতে চাচ্ছ একটা বিউটি পার্লার দিতে চাচ্ছ, তুমি যখন একজন উদ্যোক্তা বা উদ্যোগী বা ব্যবসা উদ্যোগ, প্রথমে কিন্তু তুমি কিন্তু খুব বড় কিছু করতে পারবে না, প্রথমে চাইলেও তুমি খুব বড় কিছু করতে পারবে না, তোমার কিন্তু ছোট থেকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, আজকে যে পার্সোনা বিউটি পার্লারটা, সেটা কিন্তু শুরুতে এত বড় ছিল না, এতগুলো ব্রাঞ্চ ছিল না, এতটা পপুলার ছিল না, সেটা কি করছে আস্তে আস্তে বড় হয়েছে, তাই না? আস্তে আস্তে এটা ডেভেলপ করছে। সো তুমি যদি এরকম কিছু করতে চাও, তাহলে দেখা যাবে যে যে অলরেডি এই বিজনেসে এই ধরনের ব্যবসায় উদ্যোগ নিয়ে মোটামুটি রান করতে পারছে, ব্যবসাটা দাঁড়া করে ফেলতে পারছে এবং চলবে, ব্যবসাটা চলবে, ধরা খাবে না। তো এরকম মানুষ যে কিনা জেনুইনলি তোমার হেল্প করবে, বা তার যে আইডিয়া গুলো আছে, বা সে আসলে কি মনে করে, কি ধরনের চ্যালেঞ্জ গুলো সে ফেস করছে, বা কি কি সমস্যা, বা কি কি তোমার মানে ম্যানেজ করতে হবে, অর্গানাইজ করে নিতে হবে, তো এরকম কারোর সাথে কি করতে হবে, তোমার কথা বলতে হবে। সেটা হলো 3 নাম্বার ধাপ। এখানে কি বলছে, তুমি তো একটা দ্বিতীয় ধাপে তো একটা রিপোর্ট তৈরি করে ফেলছো, হ্যাঁ? তো এই তৃতীয় ধাপে বলতে হবে এই পর্যায়ে স্থানীয় একজন সফল উদ্যোক্তার সাথে। আচ্ছা, আনিকা আফরিন আবার জয়েন করতে চাচ্ছে, কে এটা? এই মেয়েটা, ওরে কি আমরা মানে অ্যাডমিট করব? চিনো কেউ আনিকা আফরিন নামক ক্লাসে মেয়েরা? না না মিস। তাহলে ওরা আর অ্যাডমিট করলাম না, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই পর্যায়ে সফল উদ্যোক্তার সাথে মত বিনিময় করা হলে পূর্বে তৈরিকৃত প্রতিবেদনে উল্লেখিত প্রতিটি বিষয় সম্পর্কে আরো বাস্তবসম্মত ধারণা লাভ সম্ভব হবে। আচ্ছা দেখো, এই যে এতক্ষণ কিন্তু আমরা কিন্তু পেপার ওয়ার্ক বা নিজের সাথে নিজে চিন্তা ভাবনা করছি, ঝালাই করছি, বাট এখন কি করব আমরা? আমরা হলো এখন প্র্যাকটিক্যাল চিন্তা করব, কারণ যে অলরেডি এই ধরনের বিজনেস করতেছে, ঠিক আছে, ব্যবসা করতেছে বা এই ধরনের একটা বিজনেস রান করছে, তুমি যদি তার সাথে সরাসরি কথা বলো, সে কিন্তু এমন কিছু ইনফরমেশন তোমাকে দিবে, বা এমন কিছু কথাবার্তা তোমার বলবে, যেগুলো কিনা তুমি কিন্তু বই বা যা মানে খাতা কলমে চিন্তা করলে, বা ইউটিউব ভিডিও দেখলে, বা গুগলে সার্চ দিলে কিন্তু তুমি পাবা না, বুঝছো? প্র্যাকটিক্যাল। সাপোজ ধরো না, মানে সাপোজ যে তুমি টিচার হইতে চাও, ঠিক আছে, তোমার ড্রিম হলো তুমি ভবিষ্যতে টিচার হবে, টিচিং প্রফেশনে যাবে। এখন টিচিং প্রফেশনটা আসলে কি, কতটা প্যারা, হ্যাঁ, বা কতটা ভালো, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, সেটা তুমি মনে করো। টিচিং প্রফেশন একদম নোবেল একটা প্রফেশন, ঠিক আছে, খুব ভালো একটা প্রফেশন, বাট এটা হইতে হলে যে আসলে কি কি লাগে, কি কি প্যারা খাইতে হয়, তো এটা কি তুমি কিভাবে জানবো? প্র্যাকটিক্যাল জানবা যদি তুমি আরেকজন টিচারের সাথে কথা বলো, ঠিক আছে? এরকমই। তো দেখো, এক্ষেত্রে মত বিনিময় ব্যক্তিকে নিম্নোক্ত কাজগুলো করতে হয়। প্রথমটা কি, পূর্ববর্তী পদক্ষেপগুলো থেকে প্রাপ্ত ধারণা, হ্যাঁ, এবং প্রাপ্ত ধারণা কি, নিজের সম্পর্কে প্রাপ্ত ধারণা এবং সফল উদ্যোক্তার ধারণার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ। আচ্ছা, তো মনে করো যে তুমি একটা ক্যাটারিং সার্ভিস দিতে চাও, তো তোমার মনে হচ্ছে যে এইভাবে এইভাবে আমি কি করব, যে আমার যে কাঁচামাল বলতে, যে আমার যে ওই যে খাবার রান্না করার যে সবজি, মাছ, মাংস, ঠিক আছে, এগুলো কি করতে হবে, আমার এইভাবে জোগাড় করতে হবে, আমি এই বাজার থেকে জোগাড় করব, এইভাবে আমি নিয়ে আসবো এবং এইভাবে রান্না করব, রান্না করে আমি এইভাবে সার্ভ করবো। এটা কি তোমার একটা নিজস্ব একটা চিন্তা ভাবনা? বাট আসলে একজন সফল উদ্যোক্তা, ধরো কি আমাদের এখানে ঋতু ক্যাটারিং সার্ভিসে খুব সফল একজন উদ্যোক্তা হয়ে গেছে। এখন তুমি যদি ঋতুর সাথে কথা বলো, তো ঋতু কি মনে করে, আসলে ঋতুর কি ফেস করছে, বা ঋতুর মনে হয় যে কোনটা করলে ভালো হয়, সেটার মধ্যে কি তুমি একটা অ্যানালাইসিস করো, ও কি বলতেছে এবং তোমার কি মনে হচ্ছে। তারপর সফল উদ্যোক্তার ধারণার সাথে যে বিষয় মেলে এবং যেগুলো মেলে না তা চিহ্নিত করো, কোনটা মিলে গেছে সেটা আলাদা করবা, কোনটা মিলে না সেটা আলাদা করবা। তারপর 3 নাম্বার, যে সকল বিষয় ব্যক্তির দুর্বলতা আছে সেগুলো মোকাবেলা করার উপযুক্ত উপায় নিরূপণ। আচ্ছা দেখো, এইখানে দেখতে হবে যে তোমার আসলে কি ল্যাকিংস গুলো আছে, ঠিক আছে, দুর্বলতা মানে তুমি কোনটা, তোমার মানে তোমার নিজের সম্পর্কে তো তুমি অনেকগুলো প্রশ্ন উত্তর দিছো, ওইগুলো আছে, বাট আবার যে উদ্যোক্তা তার সাথেও তুমি আলোচনা করছো, ধরো আমাদের ঋতুর সাথে আলোচনা করছো, এখন তুমি বুঝতে পারতেছো যে তোমার এই এই সমস্যাগুলো যেগুলো তোমার মিলতেছে না, ঠিক আছে, তো সেগুলোর মধ্যে সমস্যা কি কি সেগুলো তোমার আইডেন্টিফাই করতে হবে। তারপর সমস্যা সমাধানের জন্য একটি কার্যকর পরিকল্পনা তৈরি। তোমার আসলে সমস্যাগুলো কোথায়, সেটা কি তোমার ব্যক্তিগত কোনো সমস্যা, নাকি তোমার হয়তো দেখা যায় যে পারিবারিক কোনো সমস্যা, নাকি দেখা যায় তোমার স্কিল নাই, ঠিক আছে, মানে যে মানে কি বলে যে
যোগ্যতা বা গুণাবলীগুলো থাকা দরকার সেগুলো নাই, বা তুমি কাজটা সম্পর্কে জানো না। তো এই যে তোমার যে স্কিলের সমস্যা থাকে বা তোমার যদি জ্ঞানের সমস্যা থাকে, তুমি কি করতে পারো, ট্রেনিং নিতে পারো। ঠিক আছে, তোমার যদি ফ্যামিলি কোনো প্রবলেম থাকে বিজনেস স্টার্ট করার জন্য, সেটা কি তুমি তোমার ফ্যামিলির সাথে আলাপ আলোচনার মাধ্যমে কনস্ট্রাকটিভ ওয়েতে তুমি এটা সলভ করতে পারো। আর যদি ব্যক্তিগত সমস্যা হয় সেটাও সলভ করা যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, তো সেটা তুমি কিভাবে সলভ করবে সেটার জন্য একটা প্ল্যানিং তৈরি করবে। এমন না যে স্বপ্ন দেখে প্ল্যান করব, মানে প্র্যাকটিক্যাল না এরকম কোনো প্ল্যান করা যাবে না, যে ফ্রুটফুল প্র্যাকটিক্যাল কাজ করা যাবে, বাস্তবসম্মত প্ল্যান করতে হবে। আচ্ছা, তারপর হলো শেষেরটা, কোনো বিশেষ দুর্বলতা পূরণের জন্য কত সময় লাগবে এবং কত খরচ হবে তা নিরূপণ করে কার্যক্রম তৈরি করো। আচ্ছা, তোমার কোনো একটা বিশেষ ধরো স্কিল নাই, হ্যাঁ, তোমার মানে ধরো আমাদের নাফিসা ক্যাটারিং সার্ভিস বিজনেস স্টার্ট করতে চাচ্ছে, কিন্তু ওর মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করে না। মানুষের সাথে কথা মানে কি, যে অর্ডার গুলো যে নিতে হবে সেগুলো কিন্তু বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে তাকে কনভিন্স করে যে তাকে বুঝাইতে হবে যে হ্যাঁ, ক্যাটারিং সার্ভিস আমি খুব ভালো করতেছি এবং আমার এই খাবারগুলো এগুলো আছে, আমি এগুলো দিতে পারবো, মানে অর্ডার নেওয়ার জন্য যা মার্কেটিং কার্যক্রম, ঠিক আছে, মানে মানে ব্যবসায়িক প্রসার, বিক্রয়গত প্রসার বা বিজ্ঞাপন, এগুলো অত ভালো পারে না। তো এইগুলো করার জন্য কি কিছু জানতে হবে না, যে কিভাবে কমিউনিকেট করতে হবে, কিভাবে তাদের কাছে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে, নেগেটিভ না পজিটিভ ভাবে ইনফ্লুয়েন্স করতে হবে, এবং কিভাবে অর্ডার গুলো পাইতে হবে। ঠিক আছে, এই জিনিসটা ওর ল্যাকিংস। তো এটা কি করতে হবে, এটা কিভাবে আমি সলভ করব, এবং সেটা সলভ করার জন্য দেখা যাবে যে ও কিছু কমিউনিকেশন স্কিল ডেভেলপের কোনো ট্রেনিং সেক্টরে গেল, ঠিক আছে, বা মার্কেটিং স্কিল ডেভেলপ করার কোনো ট্রেনিং সেক্টর গেল, তো সেটার জন্য ওর কতটুকু সময়, হয়তো 3 মাসে একটা কোর্স করতে হতে পারে, বা 2 মাসে একটা কোর্স করতে হতে পারে, এর জন্য হয়তো 4-5 হাজার টাকা যাইতে পারে। তো এটা ওর নির্ধারণ করতে হবে, ঠিক আছে। আর সর্বশেষ যে ধাপ সেটা হলো প্রশিক্ষণের সহায়তা গ্রহণ। এটা হলো ওই যে 3 নম্বরে যে সমস্যাগুলো ছিল সেইগুলোর আমি সলভ করবো, অনেকটা সলিউশনের মতো। দেখো, এই পর্যায়ে একজন সম্ভাব্য উদ্যোক্তা আত্মবিশ্লেষণের মাধ্যমে সফল উদ্যোক্তার ইতিবাচক যে সকল গুণ তার মধ্যে দেখতে পায়, মানে তার মধ্যে কিছু গুণ আছে সফল উদ্যোক্তা, যেমন কাজের সাথে নাফিসা হয়তো মার্কেটিং স্কিলটা অত ভালো নয়, ঠিক আছে, বাট ও কি করতে পারে, কাজের সাথে মানে যত কঠিনই হোক না কেন সে কাজের সাথে লাগা থাকতে পারে, সে করবে যত কষ্টই হোক না কেন, বা সে রান্নাটা খুব ভালো পারে এবং কাজের প্রতি তার খুব প্যাশন আছে, ঠিক আছে, এবং কি ওর ভিতর অনেক ইনোভেটিভ সৃজনশীল ক্রিয়েটিভ আইডিয়া আছে, এবং ও খাবারগুলো খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারে, যেটা কিনা সবাই পারে না, ঠিক আছে। সো এই যে ইতিবাচক যে ব্যাপারগুলো আছে, এই গুণগুলো দেখতে পায়, সেগুলোকে সার্বিকভাবে কাজে লাগানোর উপায় সম্পর্কে প্রশিক্ষক বা পরামর্শকের এ পর্যায়ে সহায়তা নিতে পারে। এই ক্ষেত্রে প্রশিক্ষক বা পরামর্শক, যে তোমার যে আগের যে সফল উদ্যোক্তা ছিল তিনিও হতে পারেন অথবা অন্য কেউ হতে পারেন। দেখা গেল যে এই ব্যাপারে যে কিভাবে ঠিক করতে হবে, যে সমস্যাগুলো আছে বা ওর ভিতর যে মানে ট্যালেন্ট গুলো আছে সেগুলো কিভাবে কাজে লাগাইতে হবে সেগুলো আবার ঋতু জানে না। তো সেই ক্ষেত্রে কি ঋতুর থেকে আমার ইনফরমেশন নিতে হবে, যে যা না জানে তার থেকে তো আমি সেটা নিব না। তো আমার কি করতে হবে, যে এক্সপার্টের কাছে যেতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে প্রশিক্ষকের নিকট থেকেও গুণাবলীর তালিকা সংগ্রহ করে ব্যক্তি তার চিন্তাকে আরো ফলদায়ক করতে পারে। তো এইখানে মনে করো যে একজন প্রশিক্ষক মানে প্রশিক্ষক যিনি এই ব্যাপারে কাজ করেন, ট্রেনিং দেন বা পরামর্শ করে, কাউন্সেলিং ফার্ম, তো তার সাথে কি মানে কথাবার্তা বলবে যে হ্যাঁ আমার আরো কি কি যোগ্যতা লাগবে, গুণাবলী লাগবে, আর কি কি করতে হবে আমার এই ক্ষেত্রে। সেগুলো করার পরে সে যদি মানে সে কিন্তু ঠিক করতে পারে, সেট করতে হবে যে হ্যাঁ আমার এই জিনিসগুলো লাগবে। দুর্বল দিকগুলো এক্ষেত্রে কাটিয়ে উঠে গুণগুলোকে আরো কিভাবে বিকশিত করা যায় সেই সম্পর্কে এ পর্যায়ে ধারণা নিতে পারে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি কিভাবে কি। এক্ষেত্রে প্রশিক্ষকের নিকট থেকে নিম্নোক্ত বিষয় জানলে সুবিধা হয়। কি কি জিনিস জানবো, আমরা অনেক কিছু হয়তো সিচুয়েশনে জানতে পারি, বাট কিছু জিনিস আছে এগুলো আমাদের জানা দরকার, এগুলো হলে বেসিক জিনিসগুলো। তার মানে যে না যে শুধু এগুলোই জানবো না, আমার যদি আরো প্রশ্ন থাকে, আরো কিছু জানার থাকে, আমার বিজনেস রিলেটেড ব্যাপার থাকে, সেগুলো আমি জানবো। প্রথমটা কি, ব্যবসার জন্য কি কি দক্ষতা প্রয়োজন। আমি যে ব্যবসাটা শুরু করতেছি এটা এমন না যে জেনারেল ওভারঅল কিছু ব্যবসা শুরু করতেছি, সেটার জন্য আমার কি কি দক্ষতা, সকল ধরনের ব্যবসা করার জন্য সকল ধরনের সুবিধা লাগবে না। তুমি কি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস করতে চাচ্ছ, না প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস করতে চাচ্ছ, নাকি ব্যবসাটা কি তুমি মানে অনলাইনে করতে চাচ্ছ, নাকি অফলাইনে করতে চাচ্ছ, মানে সরাসরি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো অনেক কিছু কিন্তু তোমাকে ওকে। আচ্ছা, তো এটার জন্য তোমার আসলে তোমার বিজনেস করার জন্য, তোমার স্পেসিফিক ওই ধরনের বিজনেস করার জন্য কি কি দক্ষতা বা স্কিল গুলো লাগবে সেটা জিজ্ঞেস করবা। নতুন ধারণা নিয়ে ব্যবসায় নামার ক্ষেত্রে কি কি বাধা সমূহ, ক্ষেত্রে বাধা সমূহ কি কি,
যারা যা করতেছে ঠিক আছে অলরেডি এক্সিস্ট করতেছে, তো তুমি কি তাই শুরু করবা? তুমি যদি নতুন আরেকটা ঠিক একই সেম ক্লোন শুরু করো, তো তোমার কাছে মানুষ কেন আসবে? যারা অলরেডি এটাতে স্টাবলিশ, যারা অলরেডি এটাতে সার্ভ করে মানুষকে স্যাটিসফাই করে ফেলছে, তারা কেন তোমার কাছে সুইচ করবে বলো? তুমি লাক্স সাবান মানে ইউজ করে মানে খুবই হ্যাপি, তোমার কাছে সাবানের আদর্শ নাম হলো লাক্স সাবান। এখন সেম লাক্স সাবানের মতো আরেকটা প্রতিষ্ঠান, চিনি না জানি না, নতুন একটা প্রতিষ্ঠান লাক্স সাবানের মতোই সাবান তৈরি করবে। এখন বলো যে তুমি কি লাক্স সাবান ছেড়ে দিয়ে ওই সেম সাবান অন্য প্রতিষ্ঠানে কিনবা? সেম কিনা তাও তুমি জানো না, তারা ক্লেম করতেছে সেম, তুমি কি যাবা কিনবা? রিস্কটা কি নিবা? নাকি যেটা সেম জিনিস হলো তুমি ওইটাতে স্টিক করবা? বলো তো কি করবা? আমি কারো রেসপন্স পাচ্ছি না, শুনতে পাচ্ছ আমাকে? লাক্সি নিব। এই তো, কারণ আমরা মানুষরা কি, আমরা যেটার সাথে পরিচিত আমরা সবসময় প্যাটার্ন ফলো করতে চাই। ঠিক আছে, আমার কাছে যেটা পরিচিত, ফ্যামিলিয়ার, সিমিলার, আমরা সবসময় সেটাই নিই। আমরা কখনো মানে খুব কমই মানুষ হলো নতুন কিছু মানে ই করি। কিছু প্রোডাক্টের ক্ষেত্রে নতুন লাগে, যেমন আমি ফোন কিনবো সেক্ষেত্রে আমার একটা নতুন একটু ইউনিক লাগবে, ড্রেস কিনবো সেটা লাগবে, বাট নর্মাল প্রতিদিন যে জিনিসগুলো প্রয়োজনীয় দ্রব্য সেগুলো কিন্তু আমরা খুব একটা ইউনিকনেস চাই না। ঠিক আছে, আচ্ছা তারপরে তো তুমি একটা নতুন কিছু শুরু করতেছো, তো তোমার অবশ্যই এরকম কিছু একটা দেখাইতে হবে বা এরকম কিছু একটা রাখতে হবে তোমার প্রোডাক্টে বা সার্ভিসে, যার জন্য কিনা যারা এই তোমার মানে একই আগে মানে নর্মাল যেটা মার্কেটে বা মার্কেট প্লেসে, সরি মার্কেটে না, মার্কেট প্লেসে যেটা এক্সিস্ট করতেছে সেখান থেকে যেন তোমার কাছে সুইচ করে, মানে যে জিনিসটা তুমি অ্যাড করতেছো নতুন ভাবে নতুন কিছু, সেটার জন্য অ্যাট্রাক্ট হয়। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? জি মিস। বুঝতে সমস্যা হচ্ছে? নো মিস। সব ঠিক আছে? নো মিস, বোঝা যাচ্ছে। জি মিস। বোরিং লাগতেছে? না মিস, আচ্ছা মিস মাত্রই তো আসলাম। আচ্ছা, ইয়াসনা মাত্র আসছে, ওর ভিতরে মানে ওর একটু সেটেল হতে টাইম লাগতেছে, বাট যারা প্রথম থেকে আছে তাদের থেকে জিজ্ঞেস করতে চাচ্ছি, মানে তাদের ফিডব্যাকটা জানতে চাচ্ছি। সিদ্ধান্ত গ্রহণের সাথে কি কি বিষয় সংশ্লিষ্ট? ডিসিশন মেকিং। তুমি ব্যবসা করতে যাবা, এখন ব্যবসা করার ক্ষেত্রে তোমার কিন্তু সব সময় মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার বিজনেস এক্সিস্ট করবে ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু কন্টিনিউয়াসলি ডিসিশন মেক করতে হবে। মানে যখন তুমি চিন্তা করছো তুমি আর ব্যবসা করবে না, তোমার ব্যবসাটা তুমি সেল করে দিবা বা ব্যবসাটা তুমি করে ফেলবা, মানে বিলোপ সাধন করবা, ওইটাও কিন্তু তোমার একটা ডিসিশন। ঠিক আছে, তো তুমি ডিসিশন যখন নিবা, ডিসিশন কিভাবে মেক করবা, তো এগুলোর ক্ষেত্রে তোমার কি কি বিষয় চিন্তা করতে হবে, কিভাবে চিন্তা করবা, এই জিনিসগুলো কিন্তু তোমার ওই প্রশিক্ষকের দিকে জানা নিতে হবে। ঠিক আছে, ডিসিশন মেক করা খুবই খুবই কঠিন একটা জিনিস। ঠিক আছে, বিশেষ করে আমাদের মেয়েদের জন্য আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়, তাই না? অপশন কম থাকে কিন্তু পিছনের ফ্যাক্টর ফোর্স অনেক বেশি। পছন্দ না এরকম অপশনও আমাদের বাধ্য হয়ে নিতে হয়, কারণ পিছনে ফোর্স গুলো অনেক বেশি এটা পে করে। আচ্ছা, ব্যবসা শুরু করার ক্ষেত্রে প্রধান সমস্যা কোনগুলো? তোমার যে ব্যবসা সেটা করার ক্ষেত্রে তোমার যে মেইন যে প্রবলেমগুলো ফেস করতে হবে সেগুলো কোনগুলো, সেটা তুমি নিজে কিছু জানো, বাট তোমার প্রশিক্ষক একজন এক্সপার্ট কি কি বলতেছে সেটাও তোমার জানা নিতে হবে। চিহ্নিত সমস্যাগুলো দূরীকরণে প্রশিক্ষকের পরামর্শ কি? আচ্ছা, উনি যে বললো যে হ্যাঁ দেখো তুমি ক্যাটারিং সার্ভিস তৈরি করবা, মানে সার্ভিস বিজনেস শুরু করবা, এখানে কি তোমার এই এই সমস্যাগুলো হতে পারে, এটা সমস্যা হবে, ওইটা সমস্যা হবে, পরিবহনের সমস্যা হবে, খাবারগুলো গরম রাখা, এবং গরম রাখলে সেটা যেন মানে গরম খাবার আবার ঢেকে রাখলে তো আবার টক হয়ে যায়, তো ওইটা আবার কি কি সমস্যা হবে, তো এগুলো এই ধরনের সমস্যা, খাবারটা নষ্ট হয়ে যাওয়ার সমস্যা আছে। তো উনি ওনার সমস্যাগুলো বললেন, এখন ওই সমস্যাগুলোর সমাধান কি উনিই বলবেন, ওনার কাছে কি মনে হয়। তার মানে এটা না যে তোমার ওইটাই ফলো করতে হবে, তোমার কাছে যেটা বেস্ট মনে হবে সেটা তুমি ফলো করবে, বাট তার কি প্রবলেমটা বলছে এবং তার কাছে সলিউশনটা কি বেস্ট সলিউশন মনে হচ্ছে সেটা তোমার জানতে হবে। আচ্ছা, তাহলে তুমি ভালো বিবেচনা করতে পারবে, ডিসিশনটা ভালো মেক করতে পারবে। আচ্ছা, প্রশিক্ষকের নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা লাভের পর একজন সম্ভাব্য উদ্যোক্তা তার গুণাবলী শনাক্তকরণের সাথে তার করণীয় বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা লাভ করেন, যা তাকে উদ্যোগ গ্রহণে সাহসী করে তোলে। বুঝছি? আচ্ছা, আমাদের এটা শেষ।
এরপরে হলো ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, মানে তোমার ব্যবসা উদ্যোগ যে গড়ে উঠবে, ঠিক আছে, এটার জন্য তোমার কি কি অনুকূল, মানে তোমার পরিবেশ, তোমার সারাউন্ডিংস এর মধ্যে কি কি জিনিসগুলো থাকতে হবে আর কি কি জিনিস পজিটিভ থাকতে হবে। আচ্ছা, মানুষ পরিবেশের দাস, অনুকূল পরিবেশে মানুষের মেধা ও মননের বিকাশ ঘটে, সমাজ, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সর্বত্রই তার ইতিবাচক প্রভাব পড়ে, কিন্তু প্রতিকূল পরিবেশে তার বৈপরীত্য লক্ষ্য করা যায়। মানুষ তার উৎসাহ উদ্যম হারায়, নেতিবাচক চিন্তা ও হতাশা মানুষকে আচ্ছন্ন করে। ব্যবসা উদ্যোগের সাথে যেহেতু ঝুঁকির প্রশ্ন জড়িত, তাই ব্যবসা উদ্যোগ গ্রহণে একজন ব্যক্তি স্বভাবতই অনুকূল পরিবেশের প্রত্যাশা করে। এইরূপ পরিবেশ বলতে নিম্নোক্ত উপাদান সমূহ উপস্থিতিকে বোঝানো হয়ে থাকে। আচ্ছা, এটা ব্যবসার ক্ষেত্রে, বাট আমরা যদি আলোচনা করতে চাই যে আমাদের পার্সোনাল লাইফে আমরা কি পড়াশোনা করি, অনেকে পড়াশোনা করি, এখন সবার কি পড়াশোনা করার জন্য পরিবেশটা ভালো? আমরা যে ফ্যামিলির দিক থেকে যে আমরা যে সাপোর্টটা যা পাচ্ছি বা যে সারাউন্ডিংস আমরা পড়তে বসি, আমরা স্কুল কলেজে আসা যাওয়া করি, স্কুল কলেজে পড়াশোনার ব্যাপারটা, আমাদের মেন্টাল হেলথ কন্ডিশন, এই জিনিসগুলো কি সবার ভালো আছে? সবাইকে সাপোর্ট পাচ্ছি? সবাই সাপোর্ট পাচ্ছি না। অনেকেই আছে তোমাদের এখানে, তোমাদের যখন ভর্তি হয়েছিল তখন মনে হয় 30 জনের উপরে, 35 জন 40 জনের মতো ছিল, বাট সবাই কি এখনো আছে? সবাই কি তোমাদের সাথে এইচএসসি পরীক্ষাটা দিতে পারবে? পারবে না। অনেকে হয়তো নিজে থেকে ঝরে গেছে, পড়াশোনা বন্ধ করে দিচ্ছে, অথবা পরিবেশের চাপে বন্ধ করে দিচ্ছে, বাট যারা ভর্তি হয়েছিল তারা কিন্তু সবাই কিন্তু একটা ড্রিম নিয়ে ভর্তি হয়েছিল যে এটাতে, এই কলেজটাতে ভর্তি হচ্ছে, আমি পড়াশোনা করবো, আমি এইচএসসি পরীক্ষা দিব, তাই না? সেটাই ব্যবসার ক্ষেত্রেও সেম। তোমার যদি পরিবেশ সারাউন্ডিংস যেখানে তুমি সার্ভাইভ করতেছো বা যেখানে তুমি কিছু করার চেষ্টা করতেছো, সেখান থেকে তুমি যে ফোর্স গুলো আছে বা যে ব্যাপারগুলো আছে সেগুলো কতটা সাপোর্টিভ, সাপোর্টিভ না হলে তুমি কন্টিনিউ করতে পারবে না। আচ্ছা, উন্নত অবকাঠামোগত সুবিধা, এটা কি পড়বে? কে পড়বে? মিস আমি হ্যাঁ, পড়ো। মিস ইয়াসনা আমার পড়ো। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, পড়ো। আচ্ছা মিস, উন্নত অবকাঠামোগত সুবিধা, অ্যাডভান্টেজেস অফ ডেভেলপড ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার ব্যবসায় উদ্যোগকে এগিয়ে নেয়ার বিভিন্ন পর্যায়ে অবকাঠামোগত সুবিধা যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, রাস্তাঘাট ইত্যাদি প্রয়োজন পড়ে। এরূপ সুবিধাদি উন্নত হলে উদ্যোক্তারা নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে উৎসাহিত হয়। বাংলাদেশে অনুন্নত অবকাঠামোর কারণে ব্যবসা উদ্যোগ বাধাগ্রস্ত হয়ে থাকে। আচ্ছা, দেখো আমাদের অবকাঠামোগত সুবিধাগুলো প্রায় অলমোস্ট শহর কেন্দ্রিক, মানে ঢাকা কেন্দ্রিক, শহর কেন্দ্রিকও বললো ভুল, মানে ঢাকা কেন্দ্রিক। ঢাকা শহরের রাস্তাঘাট, গ্যাস, পানি, বিদ্যুৎ সবই ভালো আছে, বাট আমাদের ঢাকার একটু বাইরে যাও, প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে যাও, গ্যাস, বিদ্যুৎ, পানি অত বেশি না, রাস্তাঘাটের অবস্থা ভালো না। সো তোমার উন্নত অবকাঠামোগত সুবিধা, তুমি যদি দেখা যায় ঢাকার বাইরে কোথাও একটা করতে চাও ব্যবসার প্রতিষ্ঠান, সেখানে তোমার এগুলো নিয়ে সবার আগে চিন্তা করতে হবে যে আমি গ্যাস লাইন দিতে পারবো কিনা, আমার বিদ্যুতের ব্যবস্থা করতে পারবো কিনা, পানি মানে আমার উৎপাদন করার জন্য পানির লাইনটা করতে পারবো না, সুয়ারেজ লাইন হবে কিনা, আমার কাঁচামাল আনা নেওয়া করা, এবং আমার যে উৎপাদিত পণ্য আমার কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার রাস্তাঘাটের সুবিধা, যোগাযোগের ব্যবস্থা বা যাতায়াতের সুবিধাটা ভালো আছে কি, বুঝছি? এগুলো ভালো হইলে তুমি ভালো ব্যবসা করতে পারবা, উদ্যোগটা খুব সহজে নিতে পারবা এবং উদ্যোগটা সহজে বাস্তবায়ন করতে পারবা, আর যদি না হয় পারবে না। আচ্ছা, সরকারি পৃষ্ঠপোষকতা, গভর্নমেন্ট প্যাট্রোনাইজেশন, এটা কি পড়বে? নাফিসা পড়বা নাকি গলায় ব্যথা? নাফিসা? না মিস, গলায় ব্যথা নাই। আচ্ছা, পড়ো তো। ব্যবসা সরকারি পৃষ্ঠপোষকতা, হ্যাঁ কি সরকারি পৃষ্ঠপোষকতা, ব্যবসায় উদ্যোগকে সফল করতে সরকারি পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ। উন্নত দেশের সরকার সমূহ এরূপ উদ্যোক্তাকে এগিয়ে নেওয়ার জন্য ব্যবসায় বান্ধব নীতি প্রণয়ন, জামাতবিহীন ঋণদান, স্বল্প সুদে বা বিনা সুদে ঋণ প্রদান, কর অবকাশ, সহজে লাইসেন্স, ইউটিলিটি সুবিধা প্রদান ইত্যাদি ব্যবস্থা করে থাকে। এতে নতুন উদ্যোক্তা উৎসাহিত হয়। হ্যাঁ, তাহলে আমরা কি এটা বুঝতে পারছি যে আসলে
ইউটিলিটি, ইউটিলিটি বলতে হলো উপযোগ, কোথায় জানি ছিল, আচ্ছা, সহজে লাইসেন্স সহ ইউটিলিটি সুবিধা প্রদান। এদিকে উপযোগ, ইউটিলিটি বলতে উপযোগ, এটা মানে ইউটিলিটির ইংরেজি শব্দের বাংলা অর্থ হলো উপযোগ, বাট এদিকে কিন্তু উপযোগ বোঝায় না। এদিকে বলছে যে তুমি গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, পানির লাইন এগুলো সহজে পাচ্ছ কিনা, কারণ এগুলো তো আমাদের দেশে সরকার প্রোভাইড করে, তাই না? বিদ্যুৎ, গ্যাস, পানি, জি টেলিফোন বিল, টেলিফোন লাইন, এগুলো সরকার দেয় না? হ্যাঁ, তো জি মিস। সহজে লাইসেন্স সহ ইউটিলিটি সুবিধা, এগুলোর ইউটিলিটি বলে, গ্যাস, পানি, বিদ্যুতের লাইনগুলো। হ্যাঁ, তো দেখো সরকার যতটা তোমার মানে সরকারের আসলে দৃষ্টিভঙ্গিটা কেমন, ব্যবসার প্রতি সরকারের দৃষ্টিভঙ্গিটা কেমন, সেটাও কিন্তু আমাদের দেশে ব্যবসা উদ্যোগ, নতুন উদ্যোগ গড়ে উঠতে এবং যেগুলো আছে সেগুলোকে ফ্লোরিশ করতে সাহায্য করে। সরকার যদি ব্যবসা করার জন্য খুব সহজে ইউটিলিটি লাইনগুলো মানে ইউটিলিটি সার্ভিসগুলো ভালো মানে সহজে দেয়, তারপর ঋণ দেওয়ার জন্য যদি ব্যাংকগুলোকে বলে এবং স্বল্প সুদের ঋণগুলো দেয়, তারপর আবার ট্যাক্স দিতে হয় বিজনেস করতে হলে, ট্যাক্সটা যদি আবার মৌকুফ করে দেয় বা কমায় দেয়, তাহলে কিন্তু উদ্যোক্তারা উৎসাহী হবে, তাই না? হ্যাঁ, তো এটাই। যদি দেখো একটা বিশেষ ব্যবসা তুমি মানে বিশেষ ধরনের একটা শিল্প প্রতিষ্ঠান তুমি গঠন করো, যেটা কিন্তু সরকার বলতেছে করতে, সেটা করলে কিন্তু তুমি এবং সরকার অনেক সুযোগ সুবিধা দিবে, তো এগুলো করলে কিন্তু তোমার ভিতরে একটা উৎসাহ চলে আসবে। ঠিক আছে। 3 নাম্বার, আর্থসামাজিক স্থিতিশীলতা। মালিহা পড়তে, এটা মালিহা পড়তে পারবা? জি মিস, বলছি। আর্থসামাজিক স্থিতিশীলতা ব্যবসায় উদ্যোগকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে দেশের আর্থসামাজিক স্থিতিশীলতা একটা গুরুত্বপূর্ণ উপাদান। পৃথিবীর যে সকল দেশে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বিদ্যমান, সেখানে সামাজিক স্থিতিশীলতার মাত্রা কম থাকে। ফলে ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে স্বল্প মাত্রায় ঝুঁকির মধ্য দিয়ে এগিয়ে যেতে পারে। কিন্তু আমাদের মতো দেশে আর্থসামাজিক স্থিতিশীলতা ও রাজনৈতিক অনিশ্চয়তা ব্যবসায় উদ্যোগকে নিরুৎসাহিত করে। আচ্ছা, আর্থ বলতে অর্থনৈতিক, ওই যে আমাদের যে দ্বিতীয় অধ্যায় ছিল না, অর্থনৈতিক পরিবেশ, তারপর সামাজিক পরিবেশ, ম্যাক্রো পরিবেশ উপাদানগুলো মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান যে ফেস করে, এই যে একটা চার্টের মতো ছিল, 6টা উপাদান ছিল বক্সে, মনে আছে কারো? আমরা যে পড়ছিলাম। জি মিস। হ্যাঁ, তো ওইখানে আমরা অর্থনৈতিক পরিবেশে কিছু উপাদান দেখছি, সামাজিক পরিবেশে কিছু উপাদান দেখছি, তারপর রাজনৈতিক, ঠিক আছে, এগুলো উপাদানগুলো আমরা দেখছি। তো এই যে দেখো যে উপাদানগুলো আছে সেগুলো কতটা স্থিতিশীল, ঠিক আছে, আমাদের যে রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশটা কতটা স্থিতিশীল, অর্থনীতি কতটা স্ট্রং এবং আমরা কতটা সহজে অর্থনৈতিক কার্যক্রম করতে পারি। তারপর দেখো যে আমাদের দেশে যদি দেখা যায় যে সাম্প্রদায়িকতা, সামাজিক পরিবেশে যে ধর্মীয় ব্যাপারগুলো আছে, তারপর সংস্কৃতি, এই ব্যাপারগুলো যদি দেখা যায় যে ইন্ডিয়ায় কি যারা মুসলিম সংখ্যালঘু তাদের প্রতি একটা অ্যাটাক দিচ্ছে, তো যেখানে দেখা যাবে যে সংখ্যালঘু হওয়ায় তারা এখানে নির্যাতিত হয়, তো তাদের মধ্যে থেকে কি একজন সফল উদ্যোক্তা উঠে আসবে? তারা কি ব্যবসার জন্য ইনভেস্ট করবে? বলো। টাকা ইনভেস্ট করা, ব্যবসা করা কিন্তু অনেকটা রিস্ক, তার সবকিছু নিয়ে সে কিন্তু ব্যবসা শুরু করতেছে, বাট যেখানে তার নিজের সিকিউরিটি নেই, ব্যবসার সিকিউরিটি নেই, ঠিক আছে। আবার আমাদের দেশে যেমন সংখ্যালঘু যারা হিন্দু আছে তাদের উপরও কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে শুধু শুধু মানুষ তাদের উপর মানে আমরা মুসলিমরা কিছু মুসলিম নামধারী মুসলিম তারা কি করে, অত্যাচার নিপীড়ন করে, তাদের বাসা বাড়ি থেকেই করে দেয়, তাদের ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার নষ্ট করে দেয় শুধু শুধু। তো এটা যতটা আমাদের মধ্যে মানে অসাম্প্রদায়িকতা থাকবে এবং আমাদের মধ্যে যতটা স্থিতিশীলতা থাকবে, যত হরতাল, ঠিক আছে, হরতাল, তারপর লোকে দাঙ্গা হাঙ্গামা এগুলো না থাকবে, তত ভালো আমাদের ব্যবসাটা করবে এবং সবাই করবে, ঠিক আছে। যেমন দেখা যায় যে আমাদের দেশে যারা হিন্দু সংখ্যালঘু তারা যে টাকা পয়সা নেই তা কিন্তু না, বাট তারা কি করে এই দেশে কিছু একটা স্টার্ট করতে চায় না। হ্যাঁ, মানে তারা দেখা যাবে যে ইন্ডিয়ার কোন একটা ব্যাংকে টাকা জমাচ্ছে বা ইন্ডিয়ায় কিছু একটা করতেছে, কারণ তারা এখানে সেফটি সিকিউরিটি পাচ্ছে না। তো আমরা সংখ্যালঘু বললেও তাদের সংখ্যাটা কিন্তু কম না, তারা কিন্তু 2-1 না, কয়েক লক্ষ মানুষ হবে। তো তাদের মধ্য থেকেও কিন্তু আমরা সফল উদ্যোক্তা দেখতে পাই না, পাই বলো? পাচ্ছি না। বাট তারা যদি তাদের যে ইনকামটা আছে বা তাদের যে ক্রিয়েটিভিটি, মানুষ হিসেবে তারা যা করতে পারতো, যেভাবে সার্ভ করতে পারতো সমাজকে দেশকে, সেটা কিন্তু তারা করতে পারতেছে না।
এটা খুব বড় একটা ফ্যাক্টর। আচ্ছা, তারপর হলো অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা কি পড়বে? কে পড়বে এটা? ঋতু পড়তে পারবা? ঋতুর তো আবার নেটওয়ার্কের সমস্যা আছে একটু। রামিসা ম্যাম আমি পড়বা? পড়ি। হ্যাঁ রামিসা পড়ো। অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলার সাথে ব্যবসা উদ্যোগ বিশেষভাবে সম্পর্কযুক্ত। যেখানে প্রতিনিয়ত চাঁদাবাজে দৌরাত্ম্য লক্ষণীয়, বিচার ব্যবস্থা বিপর্যস্ত, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহের উপর আস্থা নেই, জীবনের ঝুঁকি নিয়ে সবসময় পথ চলতে হয়, সেখানে ব্যবসা উদ্যোগ কখনোই উৎসাহিত হতে পারে না। তাই এরূপ উদ্যোগ গড়ে উঠতে অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতির বিকল্প নেই। আচ্ছা, দেখো একটা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা ভালো সেটার উপর কিন্তু অনেক কিছু ফ্যাক্টর নির্ভর করে। আচ্ছা, তোমার ভিতরে যদি এরকম একটা আইডিয়া ক্রিয়েট হয়ে যায় যে আমি যা ইচ্ছা করি আমার কোনো সমস্যা হবে না, কেউ আমারে কখনো মানে অ্যাকাউন্টেবল করতে পারবে না, আমার কোনো শাস্তি হবে না, তাহলে তো তুমি কি, তোমার কি কোনো ভয় থাকবে? যে ধরো যে তুমি ক্লাসে, হ্যাঁ রামিসা এখন এমন একটা জিনিস বুঝে গেল যে ক্লাসে যদি ও যদি, আমাদের ক্লাসে সবচেয়ে চিকন চাকন মানে নিরীহ শান্ত প্রাণী মনে হয় মালিহা, ঠিক আছে? তো এখন আমরা যদি আমি যদি মালিহারে ধরে মাইট দিই, তো রামিসারে কেউ কিছু বলবে না, ঠিক আছে? কোনো টিচারও কিছু বলবে না, কোনো শাস্তি হবে না। তো রামিসা কি করবে? আজকে মালিহাকে মারবে, কালকে তাহমিনাকে মারবে, পরশুদিন নাফিসার টিফিন নিয়ে খেয়ে ফেলবে, বই খাতা ছিঁড়ে ফেলবে। তো আমাদের রামিসা কি জানে ওর কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এরকম যদি হয় তো এই ক্ষেত্রে কি যারা ক্লাস করবা ক্লাসের পরিবেশটা নষ্ট হবে, আর কেউ কোনো কিছু ভালো কিছু আনতে চাইবে না। যেমন নাফিসার বই নষ্ট করে ফেলছে, তাহমিনার ব্যাগ ছিঁড়ে ফেলছে, মালিহাকে তো মাইরে দিছে, সো মালিহা আর স্কুলে মানে কলেজে আসবে না। ও একটা দেশের অবস্থা এরকম, যদি আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা না থাকে তাহলে ওইখানে মানুষ ভালো ব্যবসা উদ্যোগ নিবে না, বুঝছি? রামিসা এমন করবা? রামিসা না মিস, আমি কখনো এগুলো পরে করি না। আমাদের টিফিন খেয়ে ফেলে। কি কি হ্যাঁ করে? মিস, এটা সত্যি, নাফিসা টিফিন খেয়ে ফেলে। আচ্ছা, নাফিসা টিফিন খেয়ে ফেলে না, নাফিসারটা খেয়ে ফেলে। আচ্ছা, যাই হোক, তো 5 নাম্বার পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা, এটা কি পড়বে? তাহমিনা পড়ো। জি মিস। পর্যাপ্ত পুঁজি প্রাপ্যতা। ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে পুঁজি খুবই গুরুত্বপূর্ণ। নতুন উদ্যোক্তারা অধিকাংশ ক্ষেত্রেই পুঁজির সংকটে ভোগে। তাই পর্যাপ্ত পুঁজির যোগান দিতে না পারায় এক সময় ভালো উদ্যোক্তা ও সফল হতে পারে না। যে সমাজে মানুষ আয় ও সঞ্চয় বেশি, সেখানে সঞ্চয় থেকেই পুঁজির অংশবিশেষ আসতে পারে। এছাড়া ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো যেখানে এ ধরনের উদ্যোক্তাদের সহজে ঋণ দেয়, সরকার ও নানাভাবে আর্থিক পৃষ্ঠপোষকতা দেয়, সেখানে স্বাভাবিকভাবে ব্যবসার উদ্যোগ উৎসাহিত হয়। আচ্ছা, এখানে দেখো পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা, পুঁজি ব্যবসা করবা, ব্যবসার জন্য তুমি যে মূলধনটা মানে স্পেন্ড করতেছো বা ব্যয় করতেছো সেটা কিন্তু তোমার পুঁজি, ঠিক আছে? এখন আমরা কি বলছিলাম, কে যেন ক্যাটারিং বিজনেস করবে, কার্ডের জন্য বলছিলাম ধরি নাফিসা, ঠিক আছে? সো নাফিসা হলো ক্যাটারিং বিজনেস করবে, ওর মাথায় খুব ক্রিয়েটিভ আইডিয়া আছে, খুব মানে ওর সব কিছু মনে হচ্ছে যে না সেট করা আছে, জাস্ট টাকা নাই, ঠিক আছে? এবং নিজের টাকা নাই, এবং ও যে কারো থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে ধার নিবে সেটা ওর নাই। ওর কাছে টাকা নাই কেন? কারণ ওর ইনকাম লেভেল কম। আমাদের দেশে বেশিরভাগ মানুষের ইনকাম লেভেল কম এবং আমরা খুব কমই সেভ করতে পারি, ঠিক আছে? আমাদের যে ডেইলি এক্সপেন্স গুলো আছে, দৈনন্দিন যে ব্যয়গুলো আছে সেগুলো করার পর আমাদের হাতে খুব কম টাকাই থাকে জমানোর মতো, এবং সেটা ইনভেস্ট করব মানে টাকাই নেই, সেখানে ইনভেস্ট করব কি? তো এখন কি করতে হবে, ওর হয়তো ব্যাংকের কাছে যাইতে হতে পারে। তো ব্যাংকের কাছে যখন যাব, তো ব্যাংক যদি নাফিসাকে সহজে ঋণ না দেয়, তো নাফিসা কি বিজনেসটা স্টার্ট করতে পারবে? ওর ভিতর খুব ক্রিয়েটিভ আইডিয়া আছে, খুব ভালো একটা বিজনেস স্টার্ট করতে পারবে, ও জানে ও পারবে, ঠিক আছে? খুবই পসিবিলিটি আছে, বাট ব্যাংক ওকে টাকা দিচ্ছে না কেন? কারণ ওর কাছে কোনো জামানত নাই। মানে ব্যাংক থেকে টাকা নিতে হলে তো কিছু একটা জামানত দিতে হয়, এটা তো জানি। ওর কাছে জামানত দেওয়ার মতো কিছু নেই, সো এই ক্ষেত্রে তো বিপদ, বুঝছো? তো পর্যাপ্ত পুঁজি যে দেশে দেখা যায় ব্যবসায়ীরা খুব সহজে পুঁজি পাচ্ছে, নিজের আছে, নিজের সঞ্চয় করে পাচ্ছে, বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে পাচ্ছে, বা ব্যাংক থেকে ইজিলি পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ব্যবসা উদ্যোগ গঠন করা বা গ্রহণ করা খুব ইজি।
আর আমাদের তুলনা। বাট এখন কিন্তু আমাদের দেশে মেয়েরা কিন্তু জামানতবিহীন 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ব্যাংক থেকে পাবে, এটা জানি নতুন উদ্যোক্তারা। গত চ্যাপ্টার আমরা পড়ে আসছি ব্যবসা সহায়ক সেবায়, মনে আছে কিছু? কিচ্ছু মনে নাই। আচ্ছা, তারপর 6 নাম্বার উপকরণাদি সহজ প্রাপ্যতা। আচ্ছা, এটা কে পড়বে? কে পড়তে চাচ্ছ? মিস আমাদের টাইম তো শেষ হয়ে যাবে। 1 মিনিট আছে। আচ্ছা, তো এই 3টা কি বাদ থাকবে নাকি? আচ্ছা, এটা পড়ে যাই, আমি পড়ে যাই, আমি শেষ করে দিতে পারবো, ঠিক আছে? এটা পুঁজির প্রাপ্যতার সাথে উৎপাদনে অন্যান্য উপকরণ যেমন ভূমি, শ্রম, কাঁচামাল ইত্যাদি প্রাপ্যতাও ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ। উর্বর জমি কৃষি শিল্প গড়তে উৎসাহ দেয়। সস্তা শ্রমিকের কারণে বাংলাদেশের গার্মেন্টস শিল্প গড়ে উঠেছে। বাঁশ, বেত ইত্যাদি পর্যাপ্ত থাকায় সিলেট বা চট্টগ্রামে এরূপ হস্তশিল্প গড়ে তোলার অনুকূল পরিবেশ রয়েছে। আচ্ছা, তো দেখো প্রাকৃতিক পরিবেশ, তোমার দেশে প্রাকৃতিক পরিবেশটা কত ভালো। প্রাকৃতিক পরিবেশ উপাদানগুলো থেকে, প্রাকৃতিক পরিবেশ থেকে কিন্তু তোমার কাঁচামাল এগুলো আসে, মানে ব্যবসার মেন উপাদানগুলো আসে। এরপর অর্থনৈতিক পরিবেশের মধ্যে যে টাকা পয়সা, হ্যাঁ, এবং শ্রম, মানব সম্পদ এগুলো আসে। তো যত ভালো হবে তত ভালো উদ্যোগ মানে নিতে পারবা। তো আমরা কি আজকে পড়াশোনা বুঝছি? জি মিস। জি মিস। আচ্ছা, বোরিং লাগছে পড়তে?